আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ভারত এসবে একদম রিয়্যাক্ট করছে না, কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছে না, বরং ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী পররাষ্ট্র মন্ত্রণালয়ের এহেন ফেসবুক পোস্ট, যেটাকে বাংলাদেশের সংবাদ মাধ্যম এভাবে ইন্টারপ্রেট করছে, ব্যাখ্যা করছে যে তার মানে তারেক রহমানের আর ভারত সফরটা হচ্ছে না, সেই পোস্টের পরেও দীনেশ ত্রিবেদী বাংলাদেশের সংবাদ মাধ্যমের সামনে বাংলাদেশের সাংবাদিকদের বলেছেন যে তিনি মনে করেন, ভারত মনে করে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরটা আরো দ্রুত হওয়া উচিত। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের নেতৃত্বে পররাষ্ট্র মন্ত্রণালয় এক নতুন ধরনের কূটনীতি শুরু করেছে। মানে পৃথিবী জুড়েই মনে করা হয় কূটনীতি এমন এক কৌশল বা বিদ্যা যেখানে ভীষণভাবে পর্দার অন্তরালে সরাসরি কোনো বার্তা না দিয়ে প্রকাশ্যে ব্যাপক পরিমাণ ঝগড়া ঝাঁটি তর্ক বিতর্ক না করে বিভিন্ন সমস্যা মিটিয়ে ফেলার একটা দক্ষতা প্রদর্শন করা হয়। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় খলিলুর রহমানের নেতৃত্বে ফেসবুক পোস্ট দিয়ে কূটনৈতিক কার্যক্রম পরিচালনা করছে। একরকমের গ্যালারির উদ্দেশ্যে ভারতের সঙ্গে সম্পর্কটা খুব খারাপ এবং বাংলাদেশের সরকার ভীষণ সাহসী, কিছুতেই তারা তাদের সীমান্তের 3 দিক ঘিরে থাকা বিরাট দেশ ভারতের সঙ্গে সম্পর্কটাকে স্বাভাবিক করতে চায় না, এই বার্তাটা বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে দিতে চাইছে। না হলে ঠিক কেন খলিলুর রহমান বারবার ফেসবুকে পোস্ট করছেন এবং ফেসবুকে পোস্ট করে ভারতকে কড়া কড়া বার্তা দিয়ে যাচ্ছেন বলা মুশকিল। কারণ কূটনীতিতে ফেসবুক পোস্ট দেখে আরেক দেশ কোনো উত্তর দেবে বা ফেসবুক পোস্টকে গুরুত্বের সাথে নিয়ে সেটাকে কূটনৈতিক আদান প্রদান আলাপ আলোচনার জায়গায় নিয়ে আসবে, তার তো কোনো সম্ভাবনা নেই। তার মানে ভারত একেবারেই শুনছে না যে বাংলাদেশ চরম তর্জন গর্জন করছে ফেসবুকে, কিন্তু খলিলুর রহমান কঠিন ইংরেজিতে মানে ভীষণ আনইউজুয়াল সব শব্দ ব্যবহার করে ভীষণ অপ্রচলিত শব্দে শব্দে একটা ফেসবুক পোস্ট দিয়ে ভাব করছেন ইংরেজিতে এমন বার্তা তিনি শক্তিশালী প্রতিবেশী দেশকে দিয়ে দিয়েছেন যে ওই দেশ কুপকাত হয়ে পড়েছে। এই ফেসবুক পোস্টগুলো অনেকটাই ট্রাম্পের ট্রুথ সোশ্যালের বার্তাগুলোকে মনে করে দেখেন সেই ফেব্রুয়ারিতে যখন আমেরিকা গিয়ে হঠাৎ করে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনিকে হত্যা করলো, তখনই কিন্তু এক দফা ট্রাম্প ঘোষণা দিয়ে দিলেন তিনি বিজয়ী হয়ে গেছেন। এরপর 6 মাস ধরে ট্রাম্পের ছেড়ে দেমা কেঁদে বাঁচিয়ে অবস্থা, শুধু ট্রাম্পের নয়, মানে মার্কিন ঘাঁটি বসিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের মিত্র মধ্যপ্রাচ্যের যেসব দেশ থেকে শুরু করে ইসরায়েল, সবাই হয়রান হয়ে পড়ছে ইরান কি করে একা এই প্রতিরোধ এতদিন ধরে চালিয়ে যাচ্ছে। মনে করে দেখেন এপ্রিল মাসে ট্রাম্প ট্রুথ সোশ্যালে পোস্ট দিলেন যে আজই নাকি শেষ রাত, যে রাতে ইরান ধ্বংস হয়ে যাবে। এপ্রিল থেকে এখন আগস্ট চলে এসেছে, কিন্তু ট্রাম্প এখন পর্যন্ত ইরানকে পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন করে দিতে পারেন নাই, বরং পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যত বড় বড় কথা বলছেন ফেসবুকে বা ট্রুথ সোশ্যালে মানে সোশ্যাল মিডিয়ায়, সেগুলো যখন প্রমাণ করে দেখাতে পারছেন না, তখন খলিলের ফেসবুক পোস্টে কি লাভ হবে বলা মুশকিল। খলিল কি এই ফেসবুক পোস্টগুলো শুধুই বাংলাদেশের জনগণের কাছ থেকে এক রকমের হাততালি পেতে দিচ্ছেন? খলিলের কিন্তু ফেসবুক নিয়ে অভিজ্ঞতা ভালো নয়। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান হচ্ছেন সেই ব্যক্তি, তিনি যখন হঠাৎ করে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে উড়ে এসে জুড়ে বসে ইউনূস সরকারের রোহিঙ্গা বিষয়ক বিশেষ দূত হলেন প্রথম মন্ত্রী পদমর্যাদায়, তারপর বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হয়ে উঠলেন, আর বাংলাদেশের এখনকার স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ থেকে বিএনপি নেতারা প্রকাশ্যে ভাষণ দিয়ে বেড়ালেন যে ইউনূসের কি কোনো আক্কেল নাই যে তিনি একজন বিদেশি লোককে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নিয়োগ করেছেন। তখন বাংলাদেশের অনুসন্ধানী সাংবাদিক প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়ের বের করলেন যে এই খলিলুর রহমান
ফেসবুকে এবং যুক্তরাষ্ট্রে বহু বছর ধরে নিজেকে রজার রহমান নামে পরিচয় দিয়ে আসছেন। এরপর থেকেই তার পরিচয়, তার শিক্ষাগত যোগ্যতা এসবের নানা রকম যেমনটা বলা হয় আর যা সত্যি এর মধ্যে বিভিন্ন ফারাক আবিষ্কার করে সোশ্যাল মিডিয়ায় তিনি জনপ্রিয় হয়ে উঠলেন রজার রহমান বা রজার খলিল নামে। তো এই রজার খলিল এ দফায় আবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের নামে নানা রকম ফেসবুক পোস্ট দিচ্ছেন। ওই যে বলছিলাম, এই খলিলুর রহমান সর্বসাম্প্রতিক গতকালকে যে পোস্টটি দিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক থেকে, সেখানে বলা হচ্ছে বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলো এর মাধ্যমে শিরোনাম করছে যে বাংলাদেশ নাকি তারেক রহমানের সফরের বিষয়ে আপত্তি জানিয়ে দিয়েছে এবং তারেক রহমানের দিল্লি সফরের সম্ভাবনা আপাতত বাতিল করলো ঢাকা। বিবিসি বাংলা জানাচ্ছে যে প্রথমে তো পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র AKM শহীদুল করিম সাংবাদিকদের সামনে এসে বলেন যে এই সফরের জন্য অনুকূল পরিবেশ তৈরি করতে হবে ভারতকে, না হলে বাংলাদেশ মনে করে না তারেক রহমান এখন ভারত যেতে পারেন। ঠিক স্পষ্ট ভাষায় সেটা বললেন না বটে, কিন্তু তিনি বললেন যে সফরের অনুকূল পরিবেশ নাই। এবং তারপর মন্ত্রণালয়ের মুখপাত্র AKM শহীদুল করিম বলেন যে দ্বিপাক্ষিক প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনা এবং অন্যান্য পলাতক অপরাধীদের দ্রুত ফেরত পাঠাতে এবং শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডে অভিযুক্ত ঘাতকদের বাংলাদেশের কাছে হস্তান্তর করতে ভারতীয় কর্তৃপক্ষের কাছে বাংলাদেশ অনুরোধ জানিয়েছে। বাংলাদেশ এই জবাবের অপেক্ষায় আছে। এখন ভারত তো ওই একই জায়গায় আছে ইউনূস আমল থেকে এখন পর্যন্ত। তারা বলেই যাচ্ছে প্রত্যর্পণের অনুরোধ তারা খতিয়ে দেখছে এবং সেটার একটা প্রশাসনিক এবং আইনি প্রক্রিয়া আছে, সেই পুরো প্রক্রিয়া অনুসরণ করে তারা বিষয়টি খতিয়ে দেখছে। এসব সমস্যার সমাধান ঠিক 21 তারিখ বা 24 তারিখ তারেক রহমান ভারত রওনা হওয়ার আগে মিটে যাবে তা তো ভাববার কারণ নাই। তাহলে হঠাৎ করে 17ই আগস্ট দাঁড়িয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এমন একটা বক্তব্য জানালেন এবং তারপর তার বক্তব্যটাই পররাষ্ট্র মন্ত্রণালয় ফেসবুকে পোস্ট করে দিল। তা থেকে বুঝতে অসুবিধা হলো না 5ই আগস্ট শেখ হাসিনার সংবাদ সম্মেলনের পর পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রথম যে ফেসবুক বার্তাটা দেওয়া হয়েছিল সেটারই দ্বিতীয় কিস্তি হচ্ছে এ দফার ফেসবুক বার্তা। সে দফায় খলিলুর রহমান ঠিক ওই যে প্রেসিডেন্ট ট্রাম্পের অনুসরণে বলে দিয়েছিলেন শেখ হাসিনা আওয়ামী লীগ কোনোদিন আর বাংলাদেশে ফিরতে পারবে না। তিনি বলে দিয়েছিলেন যে ভারত যে গণহত্যাকারী শেখ হাসিনা এবং তার দোসরদেরকে কথা বলার সুযোগ করে দিয়েছে, তাতে পররাষ্ট্র মন্ত্রণালয় সরকার ক্ষুব্ধ এবং তারা ভাবতেই পারে না ভারত এরকম সুযোগ কিভাবে করে দিল। কিন্তু বিস্ময়কর যে বাংলাদেশ এখন পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে ডেকে এনে কোনো আপত্তি জানায়নি, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে কোনো চিঠি পাঠায়নি, কিংবা ভারতের পররাষ্ট্র মন্ত্রীকে খলিলুর রহমান রজার খলিল কোনো ফোন করেননি, অথচ তিনি ফেসবুক বার্তার খেলা খেলছেন। এতে সন্দেহ জাগে ফেসবুকে যে বার্তা দেওয়া হচ্ছে আর দরজার আড়ালে যে আলাপ চলছে তা একই গতিতে একই ইস্যুতে চলছে কিনা। শেখ হাসিনাকে ফেরত না আনলে তারেক রহমানকে আমরা ভারত যেতে দেব না, নাহিদ ইসলামরা এরকম ঘোষণা দিয়ে দেওয়ার কারণেই খলিল এই বুদ্ধি বের করলেন কিনা যে ফেসবুকে পোস্ট দিয়ে আপাতত গ্যালারিকে ঠান্ডা রাখতে হবে সেটা বলা মুশকিল। কারণ দেখেন ভারত এসবে একদম রিয়্যাক্ট করছে না, কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছে না, বরং ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী পররাষ্ট্র মন্ত্রণালয়ের এহেন ফেসবুক পোস্ট, যেটাকে বাংলাদেশের সংবাদ মাধ্যম এভাবে ইন্টারপ্রেট করছে, ব্যাখ্যা করছে যে তার তারেক রহমানের আর ভারত সফরটা হচ্ছে না, সেই পোস্টের পরেও দীনেশ ত্রিবেদী বাংলাদেশের সংবাদ মাধ্যমের সামনে বাংলাদেশের সাংবাদিকদের বলেছেন যে তিনি মনে করেন, ভারত মনে করে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরটা আরো দ্রুত হওয়া উচিত। তার ভারত এখনো মনে করছে না বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা শেষ হয়ে গেছে, কিংবা আদৌ কর্ণপাতই করছে না যে বাংলাদেশ
ভারত সফরের জন্য তারেক রহমানের অনুকূল পরিবেশ নাই এটা মনে করছে এবং ফেসবুকে পোস্ট দিয়ে সেটা জানান দিয়েছে। ভারত এসবে কোনো প্রতিক্রিয়া জানানোর প্রয়োজন বোধ করছে না, কারণ খলিলুর রহমানের সঙ্গে যখন দেখা করলেন এই দীনেশ ত্রিবেদী, বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত, মন্ত্রী পদমর্যাদার রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী, এবং পরদিন যখন তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেখা করলেন, দুদফাতেই তাদের মধ্যে দরজা আটকে অন্য প্রতিনিধিদেরকে বের করে দিয়ে রীতিমতো একটা একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ঠিক যেমনভাবে একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছিল, এমনকি তারেক রহমানের পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবিরকেও বের করে দিয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান আর পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের মধ্যে দিল্লিতে গত এপ্রিলে এই যে দরজা আটকে আলোচনা, সেই আলোচনার বিষয়বস্তু কি, সেখানে ভারত কি বলে বাংলাদেশকে, বা বাংলাদেশই বা ভারতকে কি বলে, দরজা আটকে যেই দুদেশের একেবারে শীর্ষ পর্যায়ের মধ্যে আলোচনা হয়। কারণ দীনেশ ত্রিবেদী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষেই দৌড়ে দিল্লি গেছেন এবং দিল্লি গিয়ে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। তাই নয়, শুধু ভারতীয় সংবাদ মাধ্যম ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় যে খবর প্রকাশ করেছে তাতে ছবিতে শুধুমাত্র দীনেশ ত্রিবেদী আর নরেন্দ্র মোদীকে বসে থাকতে দেখা যাচ্ছে। তার মানে বৈঠকগুলো সরাসরি দীনেশ ত্রিবেদী প্রধানমন্ত্রী তারেক রহমান, দীনেশ ত্রিবেদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে অনুষ্ঠিত হচ্ছে। অথচ ফেসবুক পোস্টে এমন প্রকাশ্যে এমন কড়া ভাষায় আর কখনো করা যাবে না, হতে পারবে না, হবে না, এবং এই যে পররাষ্ট্র মন্ত্রণালয় বলে দিল যে বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারতে সফরের বিষয়ে দুদেশের কর্মকর্তারাই কাজ করে যাচ্ছিলেন, কিন্তু 5ই আগস্ট শেখ হাসিনাকে সংবাদ সম্মেলন করতে দেওয়ার মাধ্যমে সেই ঘটনাটি একরকমের বাধাগ্রস্ত হয়েছে এবং বাংলাদেশ মনে করছে অনুকূল পরিবেশ নাই। তাহলে এই যে 10 তারিখ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ, দীনেশ ত্রিবেদী সাক্ষাৎ করে নরেন্দ্র মোদীর কাছে চলে যাওয়া এবং বেরিয়ে এসে বলা দারুণ বৈঠক হয়েছে প্রধানমন্ত্রী মোদী আর তারেক রহমানের মধ্যে, সরাসরি বৈঠক হলে কোনো সমস্যা নাই যার সমাধান হবে না, এবং সেই বৈঠকের পর পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বললেন তারেক রহমান, প্রধানমন্ত্রী তারেক রহমান এখনো নিজেই সিদ্ধান্ত নিচ্ছেন, বিবেচনা করছেন ভারত যাবেন কিনা। তার মুখপাত্র, প্রধানমন্ত্রী তারেক রহমানের মুখপাত্র জাহেদুর রহমান, তিনি বললেন ভারত সফর যে কোনো দিন হতে পারে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ সংবাদ মাধ্যমকে বললেন 5ই আগস্ট শেখ হাসিনার সংবাদ সম্মেলন হয়ে যাওয়ার 1 সপ্তাহেরও বেশি সময় পর যে ব্রিক্স সম্মেলন সেপ্টেম্বরে, সে তো অনেক দূরে, তারও আগেই তারেক রহমানের ভারত সফর হয়ে যেতে পারে। এবং ভারতের সংবাদ মাধ্যম সুনির্দিষ্টভাবে বলল 21 থেকে 26 এই তারিখগুলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের জন্য আলাদা করে রেখেছেন, এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী 21 তারিখ বা 24 তারিখ যে কোনো সময় ভারত সফরে যেতে পারেন দুদিনের জন্য। তখন হঠাৎ করে 17ই আগস্ট কি হলো? 17ই আগস্ট কি ঘটে গেল যে ফেসবুকে এমন একটা পোস্ট সেটে দিলেন রজার খলিল? সেটা একটা বিরাট প্রশ্ন বটে। এই কূটনীতি করে কি শেষ পর্যন্ত জয়ী হওয়া যাবে? বিশেষ করে ভারতের সঙ্গে যারা সেই একই জায়গায় দাঁড়িয়ে আছে, শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি ভারত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, সাম্প্রতিক সময়ে বাংলাদেশের মূলধারার যত শীর্ষ সংবাদপত্র রয়েছে সেই সংবাদপত্র সহ আমাদের এশিয়া সাবকন্টিনেন্টের বিখ্যাত যত সংবাদপত্র রয়েছে প্রায় সব সংবাদপত্রে বাংলাদেশ সংক্রান্ত একটি খবর বেশ গুরুত্ব সহকারে প্রচারিত হয়েছে। সেটি হলো জাতিসংঘের সবচেয়ে পাওয়ারফুল এবং সবচেয়ে সেন্সিটিভ সংস্থার নামটি হলো জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। এই নিরাপত্তা পরিষদের যে ব্যাপ্তি, ক্ষমতা এবং এটির যে বিভাগ, অনুবিভাগ এবং কাজের যে পরিধি, এই পরিধি জাতিসংঘের অন্য কোনো সংগঠনের নেই। সবচেয়ে পাওয়ারফুল সেই নিরাপত্তা পরিষদ, জাতিসংঘের নিরাপত্তা পরিষদ, সেই নিরাপত্তা পরিষদ বাংলাদেশের নিরাপত্তা নিয়ে, এবং সেই নিরাপত্তা দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা নয়, নিরাপত্তা কনসিস্ট টু ইন্টারন্যাশনাল সেফটি অ্যান্ড সিকিউরিটি, আন্তর্জাতিক নিরাপত্তার সাথে সম্পৃক্ত এইরকম বিষয়ে বাংলাদেশে
স্পর্শকাতর কিছু ঘটনা ঘটছে বলে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি প্রতিবেদনে বাংলাদেশকে সতর্ক করা হয়েছে, এবং এই মর্মে জাতিসংঘের যে সকল অ্যালার্মিং ইউনিট রয়েছে তাদেরকে সতর্ক করা হয়েছে। খবরটি হলো বাংলাদেশে আল কায়েদার ঘাঁটির গড়ে উঠেছে বা আল কায়েদার ঘাঁটি গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে। আচ্ছা, আপনারা তো জানেন আল কায়েদা কি। আল কায়েদা প্রথমত একটা জঙ্গি সংগঠন, যাদের শুরুটা হয়েছিল সৌদি আরবিয়াতে, এবং এটি সৌদি রাজ পরিবারকে নিয়ন্ত্রণ করার জন্য সেই রাজ পরিবারের অত্যন্ত ঘনিষ্ঠ বিন লাদেন পরিবার, সেই বিন লাদেন পরিবারের সবচেয়ে মেধাবী একজন কেমিক্যাল ইঞ্জিনিয়ার ওসামা বিন লাদেন, তার নেতৃত্বে এই যে ইয়েমেনের যে হুতি জনগোষ্ঠী এখন যারা আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করছে, সৌদি আরবের বিরুদ্ধে যুদ্ধ করছে, এর মাধ্যমে একটি জঙ্গি ইউনিট গড়ে তোলা হয় আমেরিকার মদদে। এবং এই গ্রুপটিকে পরবর্তীতে আমেরিকা করে কি, সেই সৌদি আরব থেকে ইয়েমেন থেকে সরিয়ে এনে তাদেরকে আফগানিস্তানে আনা হয়। আফগানিস্তান এবং পাকিস্তান সীমান্তে এদের জন্য অভয় অরণ্য গড়ে তোলা হয়। এরা এবং পাকিস্তানের এখন যে তালেবান, সেই তালেবান শক্তি এখন বাংলাদেশে ধরুন যদি এই মাদ্রাসা ছাত্রদেরকে, তারপর সেই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে আমেরিকা অর্গানাইজ করে সশস্ত্র একটি যুদ্ধের জন্য, সেটা ভারতের বিরুদ্ধে হোক চীনের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য রিক্রুট করে এবং ট্রেনিং দেয়। সেই ট্রেনিংয়ে যদি অন্তত 1 লাখ সেই বাংলাদেশের যুবক এবং যুবতী অংশগ্রহণ করে, সেটি আমাদের দেশের জন্য বা বিশ্বের জন্য কতটা ভয়ঙ্কর হতে পারে। ঠিক সেম কাজটি আমেরিকা করেছে আল কায়েদার মাধ্যমে। আল কায়েদার মাধ্যমে অর্থ এসেছে, আল কায়েদার মাধ্যমে ট্রেনিং দিয়েছে, আর সেই ট্রেনিং করেছে কারা? সিআইএ, পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা আইএসআই এবং সরাসরি পাকিস্তান সেনাবাহিনী। তারা এই দীর্ঘদিন ট্রেনিং দিয়ে আফগানিস্তানে অন্তত 4 থেকে 5টি সশস্ত্র গ্রুপ তৈরি করেছে। এদের মধ্যে সেই তালেবান ছিল, এদের মধ্যে মুজাহিদিনরা ছিল, আরো অনেক মানে 8 থেকে 10টি। আর সৌদি আরব এবং কাতার, মিশর, অন্যান্য যে সকল কুয়েত ধনাঢ্য আরব রাষ্ট্র রয়েছে, তারা অকাতরে এখানে বিলিয়ন বিলিয়ন ডলার দিয়েছে সোভিয়েত ইউনিয়নের যে সেনাবাহিনী মোতায়েন ছিল আফগানিস্তানে তাদেরকে উৎখাত করার জন্য। এই যে আইএস তৈরি হয়ে গেল, মানে যাকে বলা হয় তালেবান তৈরি করা হয়ে গেল। সেই তালেবান ক্ষমতায় আসলো, ক্ষমতার চাবিকাঠি থাকলো, প্রথম চাবিকাঠি থাকলো এই আল কায়েদার হাতে, দ্বিতীয় চাবিকাঠি রইল আইএসের হাতে, মানে আইএসআই এর হাতে, মানে পাকিস্তান সামরিক গোয়েন্দা সংস্থার হাতে, এরপরে রইল পাকিস্তান মিলিটারির হাতে, এরপরে রইল আমেরিকার হাতে, এবং সৌদি আরবও এটাতে প্যাট্রোনাইজ করা শুরু করলো। কিন্তু যে ঘটনাটা ঘটলো, আফগানিস্তানের ক্ষমতার পট পরিবর্তনের সাথে সাথে তারা প্রচন্ড আমেরিকা বিরোধী হয়ে গেল এবং সৌদি আরব বিরোধী হয়ে গেল, এবং সেখান থেকে বসে তারা সৌদি আরবে বেশ কয়েকটি অপারেশন তারা চালালো। এই আইএস, এই এলো তালেবান, এবং এই তখন তো আইএস হয় নাই, মানে এই যে আল কায়েদা, এই আমেরিকার সঙ্গে তাদের সম্পর্কটা নষ্ট হয়ে গেল, যেটা আবার সেই যুদ্ধে রূপান্তরিত হলো। ওসামা বিন লাদেনের প্রাণ গেল, তারপরে নওয়াজ শরীফ ক্ষমতা হারালো, পারভেজ মোশাররফ ক্ষমতা হারালো, ভারতের সঙ্গে আমেরিকার নতুন বন্ধুত্ব হলো, এবং আফগানিস্তানে ভারতের অনুপ্রবেশ ঘটানো হলো। এই হলো ইতিহাস। সিমিলারলি যে বদমাইশিটি তারা এই আল কায়েদার সঙ্গে করেছে, একই বদমাইশি তারা করলো ইসরায়েল এবং আমেরিকার যৌথ প্রযোজনায় মিডল ইস্ট আইএস এর মাধ্যমে।
মূলত ইরাকের পতনের পরে সাদ্দাম হোসেনের যে রিপাবলিকান গার্ড, অত্যন্ত শক্তিশালী সেনাবাহিনী, এই রিপাবলিকান গার্ড, মোটাল ইরাক ছোট্ট একটা দেশ, কিন্তু সেই দেশে 8 লাখ সেনাবাহিনী ছিল, যেখানে আমাদের 3 বাহিনী, বাংলাদেশে 18 কোটি মানুষ, 3 বাহিনীর সদস্যের সংখ্যা মাত্র 2 লাখ। তো সেখানে সাদ্দামের সেনাবাহিনী ছিল 8 লাখ। যখন, এবং এদের একটা বিরাট অংশ কুর্দি ছিল, এদের একটা বিরাট অংশ মানে সুন্নিপন্থী ছিল, যেখানে ইরাকের বেশিরভাগ মানুষ হলো শিয়াপন্থী। এই 8 লাখ সেনাবাহিনী বিরাট অংশ ভেঙে দেওয়া হলো এবং তারা পালিয়ে গেল। তাদেরকে এই আমেরিকা কালেক্ট করলো এবং এদের মাধ্যমে তারা একটা বিরাট রাষ্ট্র, রীতিমতো ইসলামী জিহাদি রাষ্ট্র তৈরি করলো, আইএস। এবং আবু বকর বুগদাদি বা বাগদাদি নামক একজন লোককে খলিফা বানিয়ে একটা স্বাধীন খেলাফত তৈরি করার চেষ্টা করলো, এবং মিডল ইস্টের অর্থাৎ সিরিয়া, ইরাক এবং অন্যান্য অঞ্চল মিলিয়ে তারা সবচেয়ে বড় ভূখণ্ড অধিকার করে বেশ কয়েক বছর নিজস্ব মুদ্রা এবং নিজস্ব খুতবা দিয়ে ঠিক সেই আব্বাসীয় খিলাফতের মতো খিলাফত পরিচালনা করলো। নেপথ্যে টাকা দিল কারা? টাকা দিল আমেরিকা, টাকা দিল ইসরায়েল। এবং কয়দিন পরে দেখা গেল আইএসও আমেরিকার বিরোধী হয়ে পড়েছে এবং আমেরিকার সাথে তাদের অন্তর্ঘাত শুরু হয়ে গেল। এখন যে আইএস তারা তৈরি করলো, এখন সেই আইএসকে দমন করার জন্য তারা আবার সেই মধ্যপ্রাচ্যে নতুন তাণ্ডব শুরু করলো, এবং সেই তাণ্ডব এখন পর্যন্ত চলছে। ফলে কি হলো কি, ওই যে আল কায়েদা, তালেবান তো আবার রাজনৈতিকভাবে ফিরে এসেছে আফগানিস্তানে। আর যেহেতু তালেবান ফিরে এসছে, তালেবানের যারা ট্রেনার, মাস্টার মাইন্ড, সেটা হলো আল কায়েদা, তারাও সেখানে ফিরে এসেছে পাকিস্তানে। তারপরে এসে আবার ওই যে আইএস, সেখানে দমন করে মধ্যপ্রাচ্য থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, কিন্তু আইএস এর একটা বিরাট অংশ এখন ইউক্রেন যুদ্ধে আছে, বিরাট অংশ মিডল ইস্টে আছে, বিভিন্ন জায়গাতে আছে। এবং আইএস এর এই অ্যাক্টিভিটিস বাংলাদেশে আছে বলে ইসরায়েল ইতিমধ্যে ভারত থেকে অভিযোগ দায়ের করেছে। ফলে কি হলো, এখন তালেবান, আইএস, আল কায়েদা সব তাদের সৃষ্টি, কিন্তু 3টা বৃহৎ শক্তি এখন তাদের মধ্যে মানে ইন্টারনাল যোগাযোগ হয়ে গেছে, এবং তারা সবাই মিলে পশ্চিমাদের বিরুদ্ধে সারা দুনিয়ায় যেখানে যেখানে পশ্চিমার স্বার্থ রয়েছে সেখানে সেখানে তারা আঘাত করছে। আর এই 3টি, অর্থাৎ তালেবান, আল কায়েদা এবং আইএস, এই 3টি বৃহৎ সশস্ত্র আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠীর সঙ্গে আরো অন্ততপক্ষে 50টি ছোট ছোট, যেমন বাংলাদেশের জেএমবি, পাকিস্তানের তেহরিকে তালিবান অফ পাকিস্তান টিটিপি, এরকম অসংখ্য, এরপরে সেই বাংলাদেশের হরকাতুল জিহাদ, এরপর আনসারুল্লাহ বাংলা টিম, বাংলাদেশের কথা, এরকম পাকিস্তান অন্ততপক্ষে অসংখ্য আছে। এরা বিভিন্ন জায়গাতে ওই ফাইন্যান্স পেয়ে, তারপর অস্ত্র পেয়ে তারা কিন্তু সংগঠিত হচ্ছে। সেই সংগঠনটি তাদের বেশ কিছু নেটওয়ার্ক আসামে আছে, বেশ কিছু নেটওয়ার্ক পশ্চিমবঙ্গে আছে, মণিপুরে আছে, ত্রিপুরাতে আছে, আর পাকিস্তানে তো ভরাই আছে। আর বাংলাদেশে কি পরিমাণ আছে এটা আমরা না জানলেও জাতিসংঘ কিন্তু জেনে গেছে। ফলে এই বাংলাদেশে যে মার্কিন স্বার্থগুলো রয়েছে, এমনকি মার্কিন দূতাবাস রয়েছে, ইউরোপিয়ান দূতাবাস রয়েছে, জাতিসংঘের বিভিন্ন অফিস রয়েছে, এবং তারা যে বিষয়গুলোকে প্রমোট করে, যেমন সমকামিতাকে প্রমোট করে, সুদী ব্যবসাকে প্রমোট করে, এই পুরো জিনিসের সঙ্গে এদের একটা নৈতিক দূরত্ব তৈরি হয়ে গেছে। এবং এই গ্রুপটি শেখ হাসিনার জামানাতে তারা এই যে টোটাল কার্যক্রম তারা বাড়তে পারেনি, এদের একটা বিরাট অংশ জেলখানাতে ছিল, হাজার হাজার বন্দি জেলখানাতে ছিল। কিন্তু ইউনূসের জামানাতে সামহাও তারা বের হয়ে গেছে, জেল খোলা পেয়ে বের হয়ে গেছে, পরবর্তীতে জামিন নিয়ে বের হয়ে গেছে বহু সংখ্যক মানুষ, এবং তাদের একটা বিরাট অংশ বিভিন্ন সরকারি দপ্তরে, মানে যাকে বলা হয় কর্মে, তারপরে বিভিন্ন পোর্টফোলিওতে বলা হয়ে থাকে, দেশের বাহিনীগুলোর মধ্যেও এদের রিক্রুটমেন্ট ঢুকে গেছে। আর রাস্তায় এখন পাবলিকলি পলিটিক্যাল ফেজ নিয়ে বহু সংখ্যক মানুষ
যে উগ্রবাদ ছড়াচ্ছে, সেই উগ্রবাদের কারণে পুরো সমাজটা একটা উত্তপ্ত জ্বলন্ত কড়াইতে পরিণত হয়ে গেছে। ফলে আমাদের সমাজে একই সঙ্গে ধরেন ধর্ষণ, খুন, রাহাজানি, উগ্রতা, যেটাকে বলা হয় ধর্মীয় উগ্রতা, এরপরে হলো সমকামিতা, বলাৎকার, এই জিনিসগুলো বেড়ে যাচ্ছে। তারপরে অসম যুদ্ধ, ভারতের সাথে যুদ্ধ করতে হবে, পাকিস্তানের সাথে যুদ্ধ করতে হবে, আমেরিকার সঙ্গে যুদ্ধ করতে হবে, চীনের সঙ্গে যুদ্ধ করতে হবে, সব জায়গাতেই এরকম একটা যুদ্ধংদেহী মনোভাব। আপনি বিভিন্ন রকম আমাদের সামাজিক প্ল্যাটফর্ম ব্যবহার করে বহু সংখ্যক মানুষ এই কাজের সাথে যুক্ত হয়ে গেছে এবং এর সঙ্গে সামরিক বাহিনীর, পুলিশ বাহিনীর বহু ট্রেন আপ ব্রিলিয়ান্ট সাবেক কর্মকর্তা যুক্ত হয়ে গেছে। আর এই বিষয়গুলোকে সরকার যে নিয়ন্ত্রণ করবে, নিয়ন্ত্রণ করার জন্য তাদের যে ধরনের মিলিটারি এক্সপার্ট দরকার, যে ধরনের নিরাপত্তা এক্সপার্ট দরকার, যে ধরনের লজিস্টিক সাপোর্ট দরকার, সেই সাপোর্টগুলো একেবারে নেই। না থাকার কারণে এটা শুধু গ্রুমিং হচ্ছে এবং গ্রুমিং হওয়ার কারণে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মতো সবচেয়ে স্পর্শকাতর একটি প্রতিষ্ঠান এই প্রথমবারের মতো বাংলাদেশের জঙ্গিবাদ নিয়ে, বাংলাদেশে সেই আল কায়দার উপস্থিতি, সংগঠন বা আল কায়দার বিস্তৃতি নিয়ে যে প্রতিবেদন দিয়েছে, এর চাইতে এই মুহূর্তে যেটাকে বলা হয় ভার্নারেবল কোনো বিষয় হতে পারে না, যা কিনা আমাদের আন্তর্জাতিক ট্রেড অ্যান্ড কমার্স, আমাদের লোকাল ট্রেড অ্যান্ড কমার্স, আমাদের জীবনযাত্রা, আমাদের ধরন এবং প্রকৃতি প্রায় সব কিছুর মধ্যে একটা ব্যাপক পরিবর্তন নিয়ে আসবে। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।